আমন্ত্রণ দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন সুমনা। এবারের অমর একুশের বইমেলার দ্বিতীয় দিনে শিশু প্রহরে আনন্দ ঘন সময় কাটাচ্ছে শিশু কিশোররা। মা বাবা কিংবা অভিভাবকের হাত ধরে মেলা প্রাঙ্গণে ঘুরে বেড়াচ্ছে তারা। বইয়ের রঙিন মোড়ক উল্টে পাল্টে দেখার পাশাপাশি কেউ কেউ পছন্দের বইটি কিনছেও। সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় আজ বেলা 11টা থেকে খোলে অমর একুশে বইমেলার দুয়ার। বেলা 1টা পর্যন্ত থাকবে শিশু প্রহর। অমর একুশে উদযাপনের অংশ হিসেবে বইমেলায় রয়েছে শিশু কিশোর চিত্রাঙ্কন, আবৃত্তি ও সঙ্গীত প্রতিযোগিতার আয়োজন। এ বিষয়ে জানাতে অমর একুশের বইমেলা প্রাঙ্গণ থেকে যুক্ত আছেন সহকর্মী হেদায়েতুল্লাহ সীমান্ত। কথা বলবো তার সঙ্গে। সীমান্ত, মেলায় স্টল নির্মাণ কাজ কি শেষ হয়েছে কিনা, আর প্রথম শিশু প্রহরে খুদে পাঠকদের সমাগম কেমন দেখছেন? সুমনা, রাজনৈতিক প্রেক্ষাপট এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কারণে নানা অনিশ্চয়তা এবং শঙ্কা কাটিয়ে গতকালই অমর একুশে গ্রন্থমেলা শুরু হয়েছে। আজকে দ্বিতীয় দিন শিশু প্রহর, পাশাপাশি আজকে শুক্রবার ছুটির দিন। এই বেলা 11টায় বইমেলার দ্বার খুলে দেওয়ার পরেই সে পাঠক এবং লেখক এবং শিশুরা তারা মেলায় প্রবেশ করেছেন। তবে মেলার যে স্টল নির্মাণের কাজ এখনও 40% কাজ বাকি রয়েছে, অর্থাৎ যে শেষ মুহূর্তে ফেব্রুয়ারি ভাষার মাসের শেষ মুহূর্তে শুরু হওয়ায় অনেকেই কিন্তু স্টল নির্মাণ এখনো কাজ শেষ করতে পারেনি, অর্থাৎ 40% স্টল নির্মাণের কাজ এখনো বাকি রয়েছে। আমরা দেখছি যে সকাল থেকে বিভিন্ন স্টল নির্মাণ করছে, পাশাপাশি বই যে স্টলগুলো রয়েছে সেগুলো এখনো তারা পুরোপুরি চালু করতে পারেননি, অর্থাৎ হয়তো আজ থেকে বা কাল থেকে জমতে শুরু করবে মেলা। আমরা দেখেছি যে সকাল থেকে বিভিন্ন স্টলে পাঠকরা আসছেন বা শিশুরা এসেছেন। তবে শিশু প্রহরের যে চিরচাহিত একটি মেলার যে দৃশ্য আমরা দেখি যে শিশু প্রহরে সিসিমপুরের একটা যে আয়োজন, সেটি কিন্তু গত কয়েক বছর নেই, এবারেও নেই। তবে মেলা কর্তৃপক্ষ যে হালুম টিকটিকি বা যারা যে অভিনয়গুলো করতেন সেটির পরিবর্তে তারা একটি পুতুল নাচের আয়োজন করেছেন। সেখানে শিশুরা সেই পুতুল নাচ দেখছেন, পাশাপাশি তারা উপভোগ করছেন, যে তারা আক্ষেপ করছেন যে তাদের যে প্রিয় চরিত্র যে হালুম, যে তাদের যে অভিনয় সেইগুলো তারা দেখতে পাচ্ছে না। তবে মেলা কর্তৃপক্ষ তাদের সেই বিষয়টি চিন্তা করে এবারে তারা কাকতাড়ুয়া পাপেট থিয়েটারের একটা আয়োজন করেছে। সেখানে বিভিন্ন পুতুল নাচ পরিবেশন করা হচ্ছে। দর্শককে আপনারা দেখতে পাচ্ছেন সেই বিষয়গুলো। সুমনা, আমি বলতে গেলে এবারে মেলায় যে আয়োজন, সেই আয়োজন এখনো পুরোপুরি শুরু না হওয়ায় কাজ চলছে। আপনারা দেখতে পাচ্ছেন যে শিশুরা তাদের অভিভাবকদের হাত ধরে তারা মেলায় এসেছেন। মেলায় তারা তাদের বিভিন্ন যে চরিত্র পুতুল নাচ দেখছেন। পাশাপাশি যদি স্টলগুলোর আমরা কথা বলতে গেলে এবারে প্রায় 500-র উপরে যে স্টল নির্মাণ করা হয়েছে, তা বাংলা একাডেমি প্রাঙ্গণ এবং সোহরাওয়ার্দী উদ্যানে আমরা দেখেছি যে বিভিন্ন ধরনের এবারে নতুন বই বা পাশাপাশি লেখকদের বই উঠেছে অনেক। পাশাপাশি এই পুরো আয়োজন, অর্থাৎ যে মেলা আগামী 15 মার্চ পর্যন্ত চলবে, অর্থাৎ 18 দিনের এই মেলা আয়োজন করা হয়েছে। মেলা বাংলাদেশের বিভিন্ন প্রেক্ষাপট চিন্তা করে কিন্তু ফেব্রুয়ারির শুরু থেকেই সেই মেলা আয়োজন হয়নি, যার কারণে কিন্তু মেলার ব্যাপ্তি রাখা হয়েছে মাত্র 18 দিন। 15 মার্চ সেই মেলার আনুষ্ঠানিকতা শেষ হবে। এরই মধ্যে লেখক, পাঠক বা যারা প্রকাশক রয়েছেন তারা বলছেন যে অল্প কয়েকদিনে তাদের সেই আশানুরূপ বেচা বিক্রি হবে বলে তারা আশা প্রকাশ করছেন। যদিও রমজান মাস, সেই হিসেবে যে যারা পাঠক বইপ্রেমীরা আছেন বা রাজধানীবাসী আছেন, অনেকেই ঈদের ছুটি অথবা সব কিছু মিলিয়ে গ্রামে চলে যাবেন। তারপরেও তারা আশা করছেন যে এই শেষ মুহূর্তে, অর্থাৎ 18 দিনের যে মেলার আয়োজন, সেই আয়োজনে তারা তাদের আশানুরূপ তারা পারবেন। পাশাপাশি যা রাজধানীবাসী আছেন তারা এই রমজান মাসে বিভিন্ন সময় তারা কাজ শেষ করে, অর্থাৎ আরেকটা বিষয় আপনাকে জানিয়ে রাখি যে মেলা শুক্র এবং শনিবার শিশু প্রহর রাখা হচ্ছে বেলা 11টা থেকে রাত 9টা পর্যন্ত চলবে। পাশাপাশি অন্যান্য দিন বেলা 2টা থেকে রাত 9টা পর্যন্ত মেলার আয়োজন রাখা হয়েছে। সুমনা, এই ছিল আমার কাছে বইমেলা থেকে সর্বশেষ। সীমান্ত, ধন্যবাদ আপনাকে।
প্রযুক্তির কারণে বই পাঠে তরুণ প্রজন্মের যে অনাগ্রহ তা দূর করার উপায় বের করতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার বাংলা একাডেমিতে অমর একুশে বইমেলা উদ্বোধনকালে তিনি এই আহ্বান জানান। বইমেলা চলবে 15ই মার্চ পর্যন্ত। বহুমাত্রিক বাংলাদেশ এই প্রতিপাদ্য নিয়ে শুরু হয়েছে এবারের অমর একুশে বইমেলা। বৃহস্পতিবার দুপুরে বাংলা একাডেমি প্রাঙ্গণে প্রধানমন্ত্রী তারেক রহমান মেলা উদ্বোধন করেন। পরে সহধর্মিণী জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমানকে সঙ্গে নিয়ে বিভিন্ন স্টল ঘুরে দেখেন তিনি। উদ্বোধনকালে একুশে বইমেলাকে কিভাবে আন্তর্জাতিক রূপ দেয়া যায় সে বিষয়ে ভাবতে সংশ্লিষ্টদের আহ্বান জানান সরকার প্রধান। বাংলাকে জাতিসংঘের দাপ্তরিক ভাষায় রূপান্তরের জন্য কাজ শুরুর কথাও জানিয়েছেন তিনি। বাংলা ভাষা ও সাহিত্য নিশ্চয়ই একদিন বিশ্ব সাহিত্যের জগতে আলো ছড়াবে। প্রতি বছর মেলার পরিসর বাড়লেও বই পড়ার অভ্যাস বাড়ছে কিনা সেই প্রশ্নও তোলেন প্রধানমন্ত্রী। বলেন, তরুণ প্রজন্মের মধ্যে বইয়ের প্রতি আগ্রহ বাড়ানোর উপায় খুঁজে বের করতে হবে। জ্ঞান বিজ্ঞানে সব শাখায় যাতে দেশ এগিয়ে যেতে পারে, নৈতিক মানসম্পন্ন তেমন একটি উদার গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে বর্তমান গণতান্ত্রিক সরকার অবশ্যই কাজ করবে। তিনি জানান, ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে জনগণের সরাসরি ভোটে একটি গণতান্ত্রিক সরকার যাত্রা শুরু করেছে। বইমেলা নিয়ে সরকারের পক্ষ থেকে যথাযথ সহযোগিতা করার কথাও জানিয়েছেন প্রধানমন্ত্রী। শিল্প সাহিত্যের চর্চাকে আরো বেগবান করতে রাষ্ট্র এবং সরকার তার দায়িত্ব অবশ্যই পালন করবে। আমি বিশ্বাস করি, শিক্ষা, গবেষণা এবং শিল্প সাহিত্য চর্চাকে রাজনীতিকরণ করা কখনোই সভ্য সমাজের পরিচায়ক নয়। অমর একুশে বইমেলা চলবে 15 মার্চ পর্যন্ত। এ সময় ছুটির দিন ছাড়া প্রতিদিনই দুপুর 2টা থেকে রাত 9টা পর্যন্ত খোলা থাকবে মেলা। ছুটির দিন বইমেলা চলবে বেলা 11টা থেকে রাত 9টা পর্যন্ত। রুবায়েত হাসান, দীপ্ত সংবাদ, ঢাকা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো 11.5 লাখ ভোটার পোস্টাল ব্যালটে ভোট দেন। এই ভোটের পেছনে নির্বাচন কমিশনের ব্যয় ছাড়িয়েছে শত কোটি টাকা। তাই ব্যয়বহুল এই পদ্ধতি থেকে সরে বিকল্প হিসেবে প্রক্সি ভোটের পথে হাঁটতে চায় ইসি। যদিও এর বিপক্ষে মত দিয়ে বিশেষজ্ঞরা বলছেন, পদ্ধতিটি দেশের নির্বাচন ব্যবস্থায় নতুন বিতর্ক তৈরি করবে। বর্তমানে বিশ্বের 167টি দেশে 1,49,00,000-এর বেশি বাংলাদেশি কর্মরত আছেন। তাদের ভোটাধিকার নিশ্চিত করতে প্রথমবারের মতো পোস্টাল ব্যালট পদ্ধতিতে ভোটের আয়োজন বর্তমান কমিশনের একটি যুগান্তকারী পদক্ষেপ। প্রবাসীদের কাছে পাঠানো প্রতিটি ব্যালটের জন্য 700 টাকা এবং দেশের ভেতরে যারা নিবন্ধন করেছেন তাদের জন্য 22 টাকা করে খরচ করে ইসি। তবে প্রক্রিয়াগত জটিলতা ও ব্যয়বহুল হওয়ায় পোস্টাল ভোট পদ্ধতি বাংলাদেশের জন্য টেকসই নয় বলে মনে করছে ইসি। এক্ষেত্রে বিকল্প হিসেবে প্রক্সি ভোটে ইসির আগ্রহ, যে পদ্ধতিতে প্রবাসীর পক্ষে দেশে থাকা তার কোনো প্রতিনিধি ভোট প্রদান করবেন। প্রায় 700-800-900 টাকা করে প্রতিজনের জন্য খরচ হয়। এটা কতদিন আমরা বহন করব, সে এক প্রশ্ন আছে। আজকে হয়তো 5 লক্ষ হয়েছে, আগামী ইলেকশন হয়তো 25 লক্ষ হবে, তাহলে এটা শুধু বেড়েই যাবে। তবে প্রক্সি পদ্ধতি নিয়ে শুরুতেই দেখা দিয়েছে বিতর্ক। বিশেষজ্ঞরা বলছেন, প্রক্সি পদ্ধতিতে ভোটের গোপনীয়তা রক্ষা ও স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠবে। আর ভোট একটা গোপনীয় বিষয়। আপনার ভোট যদি আমাকে দিয়ে দেওয়ান, তাহলে আপনার চিন্তা চেতনা আমার মাধ্যমে প্রতিফলন হওয়াটা আসলে এটা একেবারেই কঠিন একটা বিষয়। প্রক্সি ভোটটা আমরা মনে করি নাই যে এটা সঠিক, কারণ প্রক্সি ভোট সাধারণত অল্প কিছুর জন্য ক্ষুদ্র পরিসরে এটা ব্যবহৃত হয় এবং এটা সাধারণত ব্যবসায়িক প্রতিষ্ঠানে ব্যবহৃত হয়। বিকল্প হিসেবে প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে ভোটারদের জন্য সরাসরি অনলাইনে বা ই-ভোটিং পদ্ধতির ভোট আয়োজনের পরামর্শ বিশেষজ্ঞদের। এর জন্য যদি একটা বড় ধরনের ইনফ্রাস্ট্রাকচারও তৈরি করার প্রয়োজন হয়, অনলাইন রিপোজিটরি, ডেটা সেন্টার, বর্তমানে ব্লকচেইন টেকনোলজি আছে, এআই মেশিন লার্নিং টেকনোলজি আছে, এছাড়াও সাইবার সিকিউরিটির অনেকগুলি নতুন টুলস এসেছে। এইগুলির সমস্ত প্রয়োগ করলে পরে খুবই হাই কোয়ালিটি এবং হাই পার্টিসিপেটরি এই ধরনের নির্বাচন পরিচালনা করা সম্ভব। আগামী নির্বাচনের আগেই বিকল্প পদ্ধতি খুঁজে বের করতে ইসির হাতে পর্যাপ্ত সময় আছে বলে মনে করছেন তারা। বিশেষজ্ঞরা বলছেন, প্রক্সি ভোটের সবচেয়ে বড় অসুবিধা একজনের ভোট আরেকজনে দেওয়ার মাধ্যমে এতে জালিয়াতির সুযোগ সৃষ্টি হয়। এখন শেষ পর্যন্ত বিকল্প কোন পদ্ধতি আলোর মুখ দেখবে তা নির্ভর করছে রাজনৈতিক দলগুলোর ঐকমত্য এবং আইনি কাঠামোর উপর।
নাকি খরচ বাঁচাতে প্রশ্নবিদ্ধ কোনো পদ্ধতিতে ঝুঁকছে কমিশন তা সময়ই বলে দেবে। শিউলি শবনম, দীপ্ত সংবাদ, ঢাকা। সাভার ও ধামরায়ে ঢাকা আরিচা মহাসড়কের বিভিন্ন স্থানে অপরিকল্পিত সড়ক বিভাজক এখন যেন মৃত্যু ফাঁদে পরিণত হয়েছে। স্থানীয় বাসিন্দা ও চালকদের অভিযোগ, বিভাজকের শুরুতে নেই কোনো সতর্কতামূলক চিহ্ন কিংবা আলোকবাতি, ফলে প্রায়ই ঘটছে ভয়াবহ দুর্ঘটনা। 2025 সালের 8 জানুয়ারি গভীর রাতে অসুস্থ ছেলেকে নিয়ে অ্যাম্বুলেন্সে রাজধানীর একটি হাসপাতালে যাচ্ছিলেন টাঙ্গাইলের ফারুক হোসেন ও মহসিনা সিদ্দিকী দম্পতি। সঙ্গে ছিলেন মহসিনার বড় বোন মাহফুজা বেগম। সাভারের রাজ ফুলবাড়ির পুলিশ টাউন এলাকায় পৌঁছালে অ্যাম্বুলেন্সটি হঠাৎ সড়ক বিভাজনের সঙ্গে ধাক্কা খায়। পেছন থেকে দুটি বাসের ধাক্কায় মুহূর্তেই আগুন ধরে যায় অ্যাম্বুলেন্সটিতে। অগ্নিদগ্ধ হয়ে মারা যান একই পরিবারের 4 জন। স্থানীয়দের অভিযোগ, যে সড়ক বিভাজনে ধাক্কা লেগেছিল সেখানে ছিল না কোনো স্পষ্ট সতর্ক সংকেত কিংবা প্রতিফলক চিহ্ন। দুর্ঘটনার পর তাড়াহুড়া করে বিভাজনের মাথায় রং করে চিহ্ন এঁকে দেয় সড়ক ও জনপথ অধিদপ্তর। সাভারের ব্যাংটাউন, পুলিশ টাউন, নয়ারহাট, 20 মাইল এবং ধামরাইয়ের বাংলাদেশ বেতার ভবনের সামনেও একই চিত্র। সড়ক বিভাজনের শুরুতে নেই কোনো প্রতিফলক সাইন বা আলোকবাতি, ফলে রাতে বা দ্রুতগতিতে চলা যানবাহন ধাক্কা খাচ্ছে সড়ক বিভাজনে। ভোরবেলা তখন আমি বুঝতে পারিনি ওই অবস্থা হয়ে গেছে, দুর্ঘটনার শিকার হয়েছে। রাস্তাটার মাঝে আমাদের একটা ইউটার্ন আছে, ইউটার্নতে এতে দেখা যায় না যে আমাদের এখানে একটা ডিভাইডেড আছে। অনেক জায়গায় আমরা এই খপ্পলে পড়ি। গাড়ি যেগুলো তারা মধ্যে রাত জাগে মধ্যে গাড়ি চালায়, তারা দিন রাত গাড়ি চালায়, তাদের মধ্যে সমস্যাটা বেশি। ডিভাইডার গুলোতে কোনো সিগন্যাল নাই, দূরের থেকে সেটা দেখা যায় না। প্রায় প্রায় দুর্ঘটনা ঘটে, মানুষ মারা যায়, গাড়ি উল্টে যায়, আমাদের প্রায় আসতে হয়, বন্ধ করে দিয়ে অন্য লেনে গাড়ি চালাতে হয়। বিশেষজ্ঞরা বলছেন, সাইনিং চিহ্ন দেখভালের দায়িত্ব সড়ক ও জনপথ অধিদপ্তরের। প্রথমত এই বিভাজকের জায়গায় হওয়া উচিত হচ্ছে রেট্রো রিফ্লেকটিভ, যেন রাতে অন্ধকারের মধ্যেও ড্রাইভাররা বা চালকরা এটা দূর থেকে এটা ভালো করে দেখতে পারে যে ওই জায়গায় হচ্ছে বিভাজক আছে, এবং কালার বা ওগুলি চলে যাওয়ার আগেও ওটা রিপ্লেস করা, নতুন করে প্রোভাইড করা উচিত। কারণ এই সমস্যাগুলো শিগগিরই সমাধান করা হবে বলে জানিয়েছে সড়ক ও জনপথ অধিদপ্তর। এটা আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। যেগুলোতে সাংকেতিক চিহ্ন নাই সেগুলো আমার হয়তো মাস 2-1 সময় লাগে প্রক্রিয়া করতে। দুর্ঘটনা প্রবণ এসব স্থানে দ্রুত কার্যকর ব্যবস্থা নেয়ার দাবি পথচারী ও পরিবহন সংশ্লিষ্টদের। সাদিয়া চৌধুরী, দীপ্ত, বার্তা কক্ষ। ক্যালেন্ডারের পাতায় ঈদের বাকি এখনো বেশ কিছুদিন, কিন্তু রাজধানীর বিপণী বিতানগুলোর চিত্র বলছে ভিন্ন কথা। এরই মধ্যে কেনাকাটার ধুম লেগেছে। পছন্দের পোশাক খুঁজে নিতে এক মার্কেট থেকে অন্য মার্কেটে ছুটছেন ক্রেতারা। ঈদ মানে উৎসব, খুশি, যা বারবার ফিরে আসে মুসলিম উম্মার দুয়ারে। সেই পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে রাজধানীর শপিং মল ও বিপণী বিতানগুলোতে জমতে শুরু করেছে কেনাকাটা। এবারও নগরবাসী ভিড় এড়িয়ে চলার জন্য একটু আগেভাগেই পছন্দের পোশাক ক্রয়ে এক দোকান থেকে অন্য দোকানে ঘুরে বেড়াচ্ছেন, করছেন পছন্দসই কেনাকাটা। বিভিন্ন ধরনের দেশি বিদেশি আকর্ষণীয় পোশাকের পাশাপাশি জুতার দোকানগুলোতেও ভিড় চোখে পড়ার মতো। শিশু থেকে বড় সবার জন্য কেনা হচ্ছে জুতা। শিশুদের পোশাকের দোকানগুলোতেও ভিড় করছেন নগরবাসী। শিশু সন্তানদের জন্য নানা বাহারি পোশাক ক্রয়ে ব্যস্ত অভিভাবকেরা। তবে পোশাকের দাম নিয়ে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। আজকে প্রথম আসলাম, কিন্তু বাচ্চাদের পছন্দের মতো ড্রেস পাচ্ছি না, আর ওভার প্রাইস লাগতেছে সবকিছু। বাচ্চারা মোটামুটি যতটুকু পছন্দ করছে, এবং বেশ কিছু জামা নিয়েছি বাচ্চাদের জন্য। 2015 পরে তো অনেক ভিড় হয়ে যায়, এই জন্য আগে আসছি, বাচ্চাদের কেনাকাটাগুলো কমপ্লিট করব। এখানে কালেকশনগুলোও ভালো থাকে, কোয়ালিটি ভালো, যেহেতু বাইরের প্রোডাক্টগুলোই বেশি থাকে, সফট থাকে। কেনাকাটা করতে একটু আগে আসলাম, ভিড়টা যাতে একটু কম পাই, প্লাস হচ্ছে কালেকশন যাতে একটু ভালো দেখতে পাই। বিক্রেতারা জানান, এবার ঈদ বাজারের প্রথম থেকেই ভালো সাড়া মিলছে। আগামী সপ্তাহ থেকে বিক্রি বাড়তে পারে। ব্র্যান্ডেড শার্ট, গেঞ্জি, আর ওদের কিছু শেরওয়ানি আছে, আপনার কোটি, পাঞ্জাবি, এগুলো এক্সক্লুসিভ সবকিছু আমাদের এই ব্র্যান্ডেড আইটেমগুলো আমরা কালেকশন করে থাকি। আর মেয়েদের ক্ষেত্রে হচ্ছে আপনার সারারা, গারারা। আর এখন এবার ঈদে নতুন একটা আইটেম চলে আসছে, ফার্স্টে বাচ্চাদের থেকে ঈদের সামগ্রী, মহিলাদের 3 পিস, অন্যান্য পুরুষদের অন্যান্য আউটলেট, সমস্ত বাইরের জিনিসগুলো পাওয়া যায়। সবাই স্বাচ্ছন্দ্য বোধ করে। আলহামদুলিল্লাহ, আমি আমার দিক থেকে বলবো সবকিছু মিলে আলহামদুলিল্লাহ খুব ভালো আছে। প্রথম দিক থেকে আমি সাড়া পাচ্ছি। দাম নিয়ে কিছুটা অভিযোগ থাকলেও নতুন পোশাকের আনন্দে সেই ক্লান্তি নেই ক্রেতাদের মনে। ঈদ ঘনিয়ে আসার সাথে সাথে এই উৎসবের রং আরও ছড়িয়ে পড়বে।
হেদায়েতুল্লাহ সীমান্ত, দীপ্ত সংবাদ, ঢাকা। আন্তর্জাতিক প্রসঙ্গ। আফগানিস্তানের বিরুদ্ধে সরাসরি যুদ্ধ ঘোষণা করেছে পাকিস্তান। শুক্রবার ভোরে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ঘোষণা দেন। এর আগে রাতে আফগানিস্তানের রাজধানী কাবুল, কান্দাহার ও পাকতিয়া শহরে বিমান হামলা চালায় পাকিস্তানের সেনাবাহিনী। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, কাবুলের গুরুত্বপূর্ণ কিছু সামরিক স্থাপনায় আঘাত হেনেছে পাকিস্তান। সম্প্রতি সীমান্তবর্তী এলাকায় ফের পাল্টাপাল্টি হামলা শুরু করে দুই দেশ। বৃহস্পতিবার পাকিস্তানের সামরিক অবস্থানে হামলা চালায় আফগান সেনারা। এতে 2 সেনা নিহত হওয়ার খবর জানায় ইসলামাবাদ। খেলার খবর। আগামী 3রা মার্চ এশিয়ান কাপের মিশন শুরু করতে যাচ্ছে বাংলাদেশ নারী দল। তাদের গ্রুপ সঙ্গী বর্তমান চ্যাম্পিয়ন চীন, কোরিয়া এবং উজবেকিস্তান। প্রবল শক্তিশালী এসব প্রতিপক্ষের বিপক্ষে ভয়কে জয় করে ভালো খেলার প্রত্যাশায় লাল সবুজের বাহিনী। প্রত্যাশার বেলুন ফুলিয়ে প্রথমবারের মতো এএফসি শ্রেষ্ঠ আসর নারী এশিয়ান কাপের 21তম আসরে নাম লিখিয়েছে বাংলাদেশ। দেশের ফুটবলে লেখা হয় নতুন ইতিহাস। বাংলাদেশের মেয়েরা প্রথমবারের মতো জায়গা করে নেয় এএফসি নারী এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে। গেল 2 জুলাই মিয়ানমারকে 2-1 গোলে হারায় বাংলাদেশ। সেই জয়ে কার্যত নিশ্চিত হয়ে যায় বাংলাদেশের চূড়ান্ত পর্বে যাওয়া। এখন প্রশ্ন হলো, আসরে কেমন করবে বাংলার মেয়েরা? তাদের নিয়ে প্রত্যাশার পারতটা যে তুঙ্গে, কারণ টানা 2 বার সাফের রানী হওয়া এই জয়িতারাই যে শিখিয়েছে শেষ পর্যন্ত কিভাবে লড়ে যেতে হয়। টুর্নামেন্টের চূড়ান্ত পর্বের জন্য বাফুফে ঘোষিত 26 জনের স্কোয়াডে আছেন 4 নতুন মুখ। বিকেএসপির হয়ে নারী লিগে খেলা উলমে কুলসুম এবং অনন্ত 20 দলের লেফট ব্যাক নাদিয়া আক্তার জ্যোতি। এছাড়া প্রথমবার ডাক পেয়েছেন সুইডেন প্রবাসী স্ট্রাইকার আনিকা রানিয়া সিদ্দিকী এবং অনন্ত 20 দলে খেলা বিকেএসপি লেফট ব্যাক উন্নতি খাতুন। ব্যাংককে সদ্য শেষ হওয়া প্রথম নারী সাফ ফুটসালের চ্যাম্পিয়ন হয়ে আসা সাবিনা, কৃষ্ণা, মাসুসিমা সুমাইয়া ও মাসুরা পারভিনদের এবারও বিবেচনা করেননি কোচ পিটার বাটলার। মূলত গেল বছরের জানুয়ারিতে কোচের বিরুদ্ধে 18 জন ফুটবলারের বিদ্রোহের পর দলের সমীকরণে যে বদল আসে সেটির অংশ এটি। বাংলাদেশের ফুটবল ইতিহাসে এখন পর্যন্ত একবারই এশিয়ান কাপের মূল পর্বে খেলা কীর্তি আছে। 1980 সালে কুয়েতে খেলেছিল বাংলাদেশ পুরুষ দল। এরপর আর কখনো বাংলাদেশের কোনো জাতীয় দল এশিয়ান কাপে খেলতে পারেনি। 2027 এশিয়ান কাপেও জায়গা পায়নি হামজা, সমিত, জামালরা। আর এই সময়ই মেয়েদের জাতীয় দল দেখিয়ে দিল স্বপ্ন শুধু দেখা নয়, ছুঁয়েও ফেলা যায়। 12 দলের এবারের আসরে বাংলাদেশ খেলবে বি গ্রুপে। 3 মার্চ ওয়েস্টার্ন সিটি কমব্যাক স্টেডিয়ামের টুর্নামেন্টের 9 বারের চ্যাম্পিয়ন চীন। 6 মার্চ 3 বারের শিরোপাধারী বিশ্ব র্যাঙ্কিংয়ে 9 নম্বরে থাকে উত্তর কোরিয়া এবং 9 মার্চ পার্থে উজবেকিস্তানে মুখোমুখি হবে বাংলাদেশ নারী দল। কোয়ার্টার ফাইনালে ওঠা 8 দলের সুযোগ থাকবে 2027 ব্রাজিল বিশ্বকাপ এবং 2028 লস অ্যাঞ্জেলস অলিম্পিকে খেলার। মোহাম্মদ হাসিব, দীপ্ত স্পোর্টস। টি-20 বিশ্বকাপে আজ ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামছে নিউজিল্যান্ড। ম্যাচটি শুরু হবে কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা 7:30টায়। সুপার 8-এ পাকিস্তানের বিপক্ষে নিউজিল্যান্ডের প্রথম ম্যাচ বৃষ্টিতে পণ্ড হওয়ায় পয়েন্ট ভাগাভাগি করে 2 দল। পরে কিউইরা শ্রীলঙ্কাকে হারিয়ে সেমিফাইনালের সম্ভাবনা বাঁচিয়ে রাখে। আজ জয় পেলেই সেমিফাইনাল নিশ্চিত ব্ল্যাক ক্যাপসের। তবে ইংল্যান্ড জিতলে কপাল খুলতে পারে পাকিস্তানের। সেক্ষেত্রে শনিবার শ্রীলঙ্কাকে হারাতে হবে এবং নেট রান রেটে কিউইদের চেয়ে এগিয়ে থাকতে হবে ম্যান ইন গ্রিনদের। এই ম্যাচটি ইংলিশদের জন্য সেমিফাইনালের আগে নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ। এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ বেলা 2টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া আরও তথ্য পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মের সাথে। ধন্যবাদ সবাইকে।